আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনের লেখা এক দুর্ধর্ষ শিকার কাহিনী নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের শিকার কাহিনীটির নাম ওয়াইনাদের আতঙ্ক। আশা করি শিকার কাহিনীটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের শিকার কাহিনীতে প্রবেশ করি। মহীশূর শহরের দক্ষিণ পশ্চিমে কাঁকনকোটের ঘন অরণ্য অঞ্চল অবস্থিত। যুগ যুগ ধরে এই জঙ্গলে বুনো হাতির বাসস্থল। এই জেলায় যে ধরনের জঙ্গল তার প্রতি হাতিগুলোর একটা বিশেষ আকর্ষণ রয়েছে। এখানে বৃষ্টি প্রচুর হয়, ফলে গাছও জন্মায় বাধাহীনভাবে। বড় জাতের বাঁশ গাছ, বড় বড় ঘাস আর বড় বড় গাছ একসঙ্গে মিলে এই ঘন জঙ্গলের সৃষ্টি করেছে। হাতি ও বাইসন ছাড়া অন্য কারো পক্ষে এই জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তবে জঙ্গলের হালকা এলাকায় সম্বর ও গর্জনকারী হরিণের কিছু কিছু দেখা যায়। যতই দক্ষিণ পশ্চিম দিকে এগুনো যায় ততই বৃষ্টিপাতের পরিমাণ ও অরণ্যের ঘনত্ব পরস্পরের সঙ্গে তাল রেখে বাড়তে থাকে। স্বাভাবিকভাবেই ওই ঘন জঙ্গলের একচ্ছত্র অধিপতি হাতি ও বাইসন। বনের মধ্যে যে সরু রাস্তাটা গেছে মনে হয় সেটা যেন বহু প্রাচীন। এই বনে মানুষের পায়ের ছাপ পড়েছে বলেই মনে হয় না। আরও এগিয়ে গেলে কাবেরী নদী। নদীটি উত্তর পূর্বে মহীশূর রাজ্য এবং দক্ষিণ পশ্চিমে কেরালা রাজ্যের মধ্য দিয়ে স্বাভাবিক সীমান্ত রেখা নির্দেশ করছে। আমার তো মনে হয় ভারতীয় উপমহাদেশের একেবারে দক্ষিণ পশ্চিমে যে কেরল রাজ্য তার প্রাকৃতিক সৌন্দর্য হিমালয়ের পরেই, যদিও দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কেরালা হচ্ছে সমুদ্রের ধারে অবস্থিত ঘন অরণ্যের দেশ। এখানে চা, কফি, দারুচিনি হয় প্রচুর। এই রাজ্যে অসংখ্য খাল ও ধীরগতির নদীও রয়েছে। লম্বা লম্বা নারকেল গাছগুলো ফলে ভর্তি। নদী দিয়ে নৌকোগুলো যখন বয়ে যায় তখন তার উপর পড়ে লম্বা নারকেল গাছের স্নিগ্ধ ছায়া। কেরলের সমুদ্র তীরও অতুলনীয়, যা একেবারে দক্ষিণে গিয়ে শেষ হয়েছে কন্যাকুমারিকায়। এইমাত্র যে সীমান্ত রেখার কথা বললাম তারই যেদিকে কেরালা রাজ্য সেই দিকটাতে পশ্চিমঘাট পর্বতমালার ওপর মানানটড্ডি শহর। পশ্চিমঘাট পর্বতমালার শুরু সেই বোম্বাই থেকে এবং পশ্চিম উপকূল বরাবর দক্ষিণে বিস্তৃত। এই পর্বতশ্রেণীর উচ্চতা প্রায় 4000 ফুট। মানানটড্ডি শহর যে অঞ্চলে অবস্থিত সেই জেলাটার নামই ওয়াইনাদ। এই ওয়াইনাদের দক্ষিণে কয়েক মাইল দূরেই হল নীলগিরি পর্বতমালা। দক্ষিণে এ দুটি পরিচিত নীলগিরি ও ওয়াইনাদ হিসেবেই। এই দুটো জায়গাতেই বৃষ্টিপাত হয় প্রচুর, জমিও উর্বর, ফলে সব ধরনের গাছই এখানে জন্মায়। সমস্ত রকম ফসল চাষেরও উপযুক্ত জায়গা। সব দিক থেকে এই দুটি অঞ্চল আরামপ্রদ হলেও এখানে জোঁকের সংখ্যা বেশি। বর্ষাকালে তো এদের সংখ্যা বেড়ে যায় অস্বাভাবিকভাবে। তাছাড়া জংলি আঁটালুও এই জঙ্গলের অভ্যন্তরে সবচেয়ে বেশি। এই আঁটালুগুলি গায়ের যে কোনো জায়গায় কামড়াতে পারে, আর একবার যদি সে সুযোগ পায় তবে কামড়াতে কামড়াতে যে কোনো লোকের দেহকে বিষাক্ত করে তুলবে। সর্বাঙ্গ ভর্তি হয়ে যাবে চুলকনিতে। দিনরাত্রি সবসময় চুলকিয়েও শান্তি পাওয়া যায় না। জোঁক আর আটালু যে শুধু মানুষের রক্ত শুষে খায় তাই নয়, ওরা অন্য প্রাণীর রক্ত শুষে নেয়। বাইসনেরও রেহাই নেই। বাঘ, চিতাবাঘ আর হরিণের শরীর তো এরা প্রায় ঢেকেই ফেলে। বিশেষ করে আঁটালুগুলো তো রক্ত খেয়ে খেয়ে এইসব প্রাণীর শরীরের নরম অংশে এমনভাবে ঝুলতে থাকে
যেন মনে হয় আঙুরের থোকা ঝুলছে। এই কারণেই ওয়াইনাদের জঙ্গলে মাংসাশী প্রাণী ও হরিণের সংখ্যা খুব কম। গরমের দিনগুলোতে তবু মাঝে মধ্যে বাঘ, চিতাবাঘ আর হরিণের দল এই সব অসুবিধাগুলো উপেক্ষা করেও জঙ্গলে থাকে। কিন্তু বর্ষা শুরু হলেই তারা জোক আর আটালুর হাত থেকে বাঁচতে পশ্চিমঘাট পর্বতের আরও উঁচুতে গিয়ে হাজির হয়, নয়তো পূর্ব কাঁকনকোটের শুষ্ক জায়গায় চলে যায়। যতদিন না শীত আসে ততদিন সেখানেই থাকে। এই কারণেই একদিন যখন কাঁকনকোট থেকে মানানটড্ডি যাবার পথে একজন পথিক বাঘের হাতে নিহত হল, তখন সকলেই সেটিকে অত্যন্ত অস্বাভাবিক ঘটনা বলে মনে করল। এই অঞ্চলে বাঘ যে দু চারটে দেখা যায়নি তা নয়, কিন্তু ব্যাপক সংখ্যায় তাদের কখনোই দেখা মেলেনি। আর এই বাঘের হাতে কারো কোনো ক্ষতি হয়েছে বলেও কারো কিছু মনে পড়ে না। তাই এবারের মানুষ খুনের ঘটনাটি কিছুদিনের মধ্যেই সকলে ভুলে গেল এবং বেশ কয়েক মাস কেটে গেল। একদিন সীমানার ওপারে মহীশূর রাজ্যে বুনো হাতি ধরবার জন্য খেদা অভিযানের প্রস্তুতি শুরু হলো। কাঠের গুঁড়ি দিয়ে ঘেরাও করার জন্য শয়ে শয়ে কুলি নিয়োগ করা হলো। এই ঘেরা দেওয়া জায়গার মধ্যেই হাতিগুলোকে খেদিয়ে নিয়ে আসা হবে, তারপরে গেট আটকে দিয়ে তাদের ধরা হবে। এজন্য অবশ্য প্রাথমিকভাবে অনেক কাজ করতে হলো। গাছ কাটতে হলো, জঙ্গল পরিষ্কার করতে হলো, বাঁশ জোগাড় করতে হলো এবং তারপর জায়গা ঠিক করে তৈরি করতে হলো ফাঁদ। এই কাজের জন্য যে শুধু পরিশ্রমী প্রয়োজন তাই নয়, প্রয়োজন অভিজ্ঞ কর্মীরও। জঙ্গলের আদিবাসী কাকতা ও সোলাগা উপজাতি থেকেই অধিকাংশ লোককে সংগ্রহ করা হয়। এরা যে শুধু গাছ কাটা, বাঁশ বাঁধাতেই অভিজ্ঞ তাই নয়, হাতিকে খেদিয়ে এনে বন্দি করার কাজেও এরা খুব ওস্তাদ। হাতি ধরার এই ফাঁদ তৈরির সময়ই বাঘটা দ্বিতীয় এবং তৃতীয়বার আক্রমণ ঘটালো। আর তখনই সকলে বুঝল যে একটা মানুষ খেকোর আবির্ভাব ঘটেছে। 3 দিনের মধ্যেই পরপর 2 জন কাকতা উধাও হয়ে গেল। প্রথম জনের দেহের আধ খাওয়া অংশ যদিও বা পাওয়া গেল, কিন্তু দ্বিতীয় জনের কোনো হদিসই পাওয়া গেল না। তবে সেই আধ খাওয়া দেহটিকে দেখে বোঝা গেল যে সেটিকে বাঘেই খেয়েছে। মহীশূর শহর থেকে মানানটড্ডি যাবার পথে আরও একটি রাস্তা রয়েছে, সেটি ভায়া কুর্গ। বহু বছর এই কুর্গ আলাদা স্বাধীন রাজ্য ছিল, তবে কিছুদিন হলো এটা মহীশূরের অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এই রাস্তাটি ধরে গেলে সময় কিছু বেশি লাগে, কিন্তু এর দুপাশের সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখার মতো। কাঁকনকোট রোডের মতো এটিও বাইসন ও হাতি অধ্যুষিত জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। এই জঙ্গলে বাঘের তেমন দেখা মেলে না, এবং এর কারণটা কি সেটা ইতিমধ্যেই আলোচনা করেছি। কুর্গি অঞ্চলের মানুষেরা সাধারণত কুর্গি বলেই পরিচিত। এরা খুবই কর্মঠ এবং সবসময়ই আনন্দোচ্ছল। অতীতে ব্রিটিশের কাছ থেকে এই কুর্গের অধিবাসীরা একটা বিশেষ সম্মান লাভ করেছিল, যা ভারতবর্ষের অন্য কোনো অঞ্চলের মানুষ পায়নি। কুর্গিরা তাদের নিজেদের মধ্যে প্রত্যেকে যত খুশি অস্ত্র রাখতে পারত, সেজন্য কোনো লাইসেন্সের দরকার ছিল না। এই বিশেষ সুবিধাটি কুর্গিরা এখনও উপভোগ করে আসছে। ভারত সরকার পুরনো রীতিটিকে মেনে নিয়েছেন। এই বিশেষ সুবিধা দানের যেমন একটা ভালো দিক রয়েছে, তেমনি একটা খারাপ দিকও রয়েছে। কুর্গিরা কখনোই এই অস্ত্র নিজেদের মধ্যে বা অন্য কোনো জাতের মানুষের বিরুদ্ধে প্রয়োগ করে সুযোগের অপব্যবহার করেনি ঠিকই, কিন্তু বন্যপ্রাণী বিশেষ করে হরিণের বিরুদ্ধে তারা অস্ত্র এত ব্যাপকভাবে প্রয়োগ করেছে যে সেই অঞ্চলে আর কোনো হরিণের অস্তিত্বই নেই। আমি বেশ কিছু কুর্গি পরিবারকে জানি, যাদের অধিকাংশই কফি চাষ করে। এদের যে বিশাল জমি রয়েছে তাতে কফি ছাড়াও কমলা লেবুরও চাষ হয়। আমি এদেরই এক পরিবারে অতিথি হয়ে বেশ কিছুদিন ছিলাম, এবং সেই সময়ই মানুষ খেকোটার কথা আমার প্রথম কানে আসে। আমি যে খামার বাড়িটিতে ছিলাম সেটির অবস্থান সিঙ্গাপুর ও বিরাজকোট শহরের মাঝামাঝি জায়গায়, এবং যে মানানটড্ডি ও কাঁকনকোটে 3 জন নিহত হয়েছে সেই অঞ্চল দুটি খামার বাড়িটি থেকে বেশ খানিকটা দূরে। তাছাড়া আমি যে ধরনের শিকার পছন্দ করি, কুর্গে তার কোনো সুযোগ সুবিধে নেই দেখে আমি সঙ্গে করে রাইফেলটাও আনিনি।
তাই সকালে খাবার টেবিলে আমার বন্ধু যখন প্রথম মানুষ খেকোটার সংবাদ দিলেন, তখন আমি কোনো রকম উৎসাহ না দেখিয়ে কেবল শুনে গেলাম। তবে আমার বন্ধুর মতো আমিও বিস্ময় প্রকাশ করলাম যে যেখানে বাঘ বা চিতাবাঘ কারোরই কোনো অস্তিত্ব নেই, সেখানে মানুষ খেকো বাঘ এলো কিভাবে। আমার বন্ধুটি ছাড়বার পাত্র নয়। সে প্রস্তাব করল যে আমরা বাঘটার সন্ধানে বেরোবো এবং সেটিকে মারব। আমি তাকে এই ধরনের প্রস্তাবে রাজি না হওয়ার কথাই বললাম। আমার মতে প্রাণীটি মোটেই পুরোপুরি মানুষ খেকো নয়। সম্ভবত এটি কোনো অসুস্থ বা আহত বাঘ, অথবা এও হতে পারে এটি সার্কাসের কোনো বাঘ পালিয়ে এসেছে এবং ঘুরতে ঘুরতে এই ঘন জঙ্গল দেখে এতে ঢুকে পড়েছে। আমার ধারণা ছিল বাঘটা অসুস্থতার জন্য নয়তো ক্ষতের জন্য অল্প দিনের মধ্যেই মারা যাবে, অথবা জায়গাটা সুবিধের নয় বুঝে এখান থেকে সরে পড়বে, আর অন্যত্র প্রচুর খাবার পেলে সে মানুষ মারাও ছেড়ে দেবে। এইসব কথা বলার সঙ্গে সঙ্গে বন্ধুটিকে এও স্মরণ করিয়ে দিলাম যে আমি সঙ্গে করে কোনো রাইফেল আনিনি। আমি যার বাড়িতে অতিথি তার নাম তিমায়া। তিনি তো আমার ধারণা যে ভুল তা নিয়ে বাজি ধরে বসলেন। তিনি বললেন যে বাঘটি যেখানে আছে সেখানেই থাকবে, আর রাইফেল, তার 5-5টি রাইফেল রয়েছে, সেগুলোর মধ্যে একটি নিশ্চয়ই আমার পছন্দ হবে। আমি তখন বন্ধুটিকে স্মরণ করিয়ে দিয়ে বললাম যে এটা করা খুবই অন্যায় হবে, বেআইনিও। তাছাড়া তার রাইফেলের কোনো লাইসেন্স নেই, আর তাকে লাইসেন্সহীনভাবে অস্ত্র রাখতে দেবার মানে এই নয় যে সে অকুর্গী যে কোনো ব্যক্তিকে তা ধার দিতে পারবে। তাছাড়া যে কোনো লোকের পক্ষে, বিশেষ করে আমার মতো লোকের পক্ষে অন্যের বন্দুক ধার করে শিকার করা রীতিমতো বিরুদ্ধ কাজও। আমার কথা শুনে তিমায়া হেসে উঠলেন এবং বললেন, কি বুড়োদের মতো কথা বলছেন। তারপর জোরের সঙ্গে 10 টাকা বাজি ধরে তিনি বললেন যে 1 সপ্তাহ কাটাবার আগেই বাঘটা আরেকটা মানুষ হত্যা করবে। আমিও তার কথায় রেগে গিয়ে বাজি গ্রহণ করলাম। তিমায়াই বাজিতে জিতলেন। 3 দিনের মাথায় আমরা শুনতে পেলাম যে বাঘটি আরেকজন মানুষকে হত্যা করেছে। এবারে যিনি মারা পড়েছেন তিনি একজন মহিলা। মহিলাটি কাবেরী নদীর অন্য পারে কেরালা রাজ্যের সীমানায় বসে কাপড় কাচ্ছিল। তখনই বাঘটা আক্রমণ করে। কিন্তু কাল হলো তিমায়ার বিনা লাইসেন্সের অস্ত্র কেরালা রাজ্যে ব্যবহার করা চলবে না। আমার বন্ধুটি বাঘটিকে হত্যা করার জন্য তার মনকে সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছেন। আমার ধারণা বন্ধুটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক। তার ধারণা বাঘটিকে মারার কাজটি তাকেই করতে হবে, আর তিনি আমায় স্পষ্ট জানিয়ে দিলেন যে শিকারী দলের আমিও একজন। সত্যি কথা বলতে কি আমি এ ব্যাপারে এতটুকুও আগ্রহী ছিলাম না, কিন্তু ক্রমাগত তার অনুরোধ উপেক্ষা করলে আমাদের মধ্যে সম্পর্কটা তিক্ত হবে। তিমিয়াকে আমি স্কুল জীবন থেকে চিনি। সে আমার সহপাঠী ছিল একসময়। জেদটা তার আগাগোড়াই। যেমন যখন তিনি এই জমিটা সস্তায় কেনেন তখন প্রতিবেশীদের অনেকেই বলেছিলেন এটা একেবারে অনুর্বর জমি, এখানে ফসল ভালো হয় না। কিন্তু তিমায়া প্রচুর পরিশ্রম করে জমিটাকে উর্বর করে তোলেন। আমি এক শর্তে রাজি হলাম। শর্তটা হলো আমাকে ব্যাঙ্গালোরে ফিরে গিয়ে আমার .405 রাইফেলটা নিয়ে আসব এবং অতিরিক্ত হিসেবে আরেকটা রাইফেল সঙ্গে আনব, আর এগুলো আনতে আমার সঙ্গে তিমায়াকেও যেতে হবে। এরপর আমরা মহীশূর শহরে ফিরে এসে গাড়িতে করে সোজা কাকনকোট হয়ে কেরালা সীমান্তে যাব। আমি খানিকটা জোরের সঙ্গে বললাম, অস্ত্রের লাইসেন্স নিয়ে 2 রাজ্যের পুলিশের সঙ্গে বচসা হওয়ার চেয়ে অতিরিক্ত 240 মাইল যাতায়াতের মোটর খরচ বহন করা অনেক ভালো। আমার প্রস্তাবে তিমায়া আপত্তি করলেন না। আমরা সেই রাতেই ব্যাঙ্গালোরে গেলাম। জঙ্গলে কম করে 15 দিন তাঁবু পেতে থাকতে হবে বলে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আমাদের পরের দিনটা কেটে গেল। খাওয়া দাওয়ার জিনিস জঙ্গলে তেমন মিলবে না, তাই খাবার কিনতে হলো প্রথমে। এছাড়াও শিকারের আনুষাঙ্গিক আরও কতগুলো জিনিস কিনতে হলো, যেমন টর্চের ব্যাটারি, জোক ও আটালুর হাত থেকে বাঁচার জন্য ডিডিটি, মশারি প্রভৃতি। এদিকে তিমায়া হঠাৎ শুনালেন একটা অদ্ভুত কথা। তিনি বললেন শিকারে তার মন চাইছে না, তবে তিনি শিকারের তামাশাটা উপভোগ করতে সঙ্গে থাকবেন। আমি তিমায়ার কথাটা সম্পূর্ণ বিশ্বাস করতে পারলাম না। ব্যাঙ্গালোর থেকে দ্বিতীয় দিনেই আমরা কাকনকোটে ফিরে এলাম।
তারপরে এই বাঘটা সম্পর্কে খবর জোগাড়ের জন্য গাড়িতে করে কুলিরা যেখানে কাজ করছিল সেই জায়গাটাতে গেলাম। আমার ধারণাই ঠিক হলো, খবর খুব কমই পাওয়া গেল। কুলিরা সেখানে এত সংখ্যায় কাজ করছে যে কেউই সঠিকভাবে বলতে পারল না বাঘটি কোথা থেকে এবং কখন দুজন মানুষকে ধরে নিয়ে গিয়েছে। কিন্তু একটা আতঙ্ক যে তাদের মধ্যে বিরাজ করছে সেটা খুব ভালোভাবেই বুঝলাম। যে লোক দুটো হারিয়ে গিয়েছিল তাদের কথা দিন দুয়েক কেউই লক্ষ্য করেনি। কয়েকজন পথ চলতি লোক যখন দিন দুয়েক পরে কাঁচা মাংসের গন্ধ পেয়ে ব্যাপারটা কি তা খোঁজ করতে যায় এবং মৃতদেহগুলোর অবশিষ্ট অংশ নজরে পড়ে, তখনই জানা যায় যে দুজন কুলি বাঘের হাতে মারা পড়েছে। এই অঞ্চলে একটা মানুষ খেকো এসে আস্তানা পেতেছে সেটা অনেকেই বুঝতে পেরেছিল, কিন্তু কেউই তাকে চোখে দেখেনি। তাদের বক্তব্য একটা অশুভ আত্মা বাঘের বেশে এখানে হানা দিয়েছে। কুলিদের মনে ভয় এতই বেড়ে গেল যে আরেকজন কুলি যদি বাঘের পেটে যায় তবে তারা কাজকর্ম ফেলে পালাবে। ফলে হাতি ধরার ফাঁদ তৈরির কাজ বন্ধ হয়ে যাবে। এতে সরকারের ক্ষতি হবে, কেননা বেশ কিছু উচ্চপদস্থ বিদেশিকে তারা আমন্ত্রণ জানিয়েছেন হাতি ধরা দেখাবেন বলে। পরের দিন সকালেই আমরা কেরালা সীমান্তে গিয়ে পৌঁছালাম। প্রথমেই কাবেরী নদীর উপরে যেখানে বাঘটি শেষ শিকার করেছিল সেখানে গেলাম। সেখানেও কেউ বাঘটিকে দেখেনি, তবে নদীর তীরে বাঘের পায়ের ছাপ, শিকারকে হেঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগ ও কয়েক ফোঁটা রক্তের দাগ দেখে বোঝা গিয়েছিল যে মানুষ খেকোরি আবির্ভাব সেখানে ঘটেছিল। এরপর আমরা মানানটুডিতে ফিরে এসে বাঘের খোঁজ করলাম। জানা গেল প্রথম শিকার হয়েছিলেন যিনি, তিনি একজন পথিক। এখানেও সেই একই কথা। একজন বনরক্ষী রেঞ্জ অফিসের কাজে নিজের ঘরে ফেরার সময় পথের পাশে চটির একটা পাটি পড়ে থাকতে দেখে। চটিটা দেখে মনে হয় না যে কেউ সেটা ইচ্ছে করে ফেলে দিয়েছে, তাই সে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে দেখতে লাগলো। এমন সময় সে নদীর ঢালু জায়গায় চটির আরেকটা পাটিও দেখতে পেল। সেটাকে পরীক্ষা করে দেখবার জন্য নদীর তীর বেয়ে নেমে যেতেই দেখল খানিকটা দূরে একটা পাগড়ি পড়ে আছে। তখন সে মাটির দিকে লক্ষ্য করলো এবং কাদার ওপর বাঘের পায়ের চিহ্ন পরিষ্কার দেখতে পেল। কাদার ওপর পায়ের দাগ এত গভীরভাবে পড়েছিল যে মনে হলো বাঘটা নিজের দেহের ভার ছাড়াও অন্য ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছিল। পাশের ঝোপের গায়ে রক্তের দাগ দেখে বোঝা গেল বাঘেরই কীর্তি এটা। আমরা বনরক্ষীর সঙ্গে দেখা করে তার নিজের মুখেই ঘটনাটা শুনলাম, কিন্তু কোথা থেকে বাঘের খোঁজে অভিযান শুরু করব সেটাই ভেবে পেলাম না। তিমায়া বললেন আমাকে এই অর্থহীন অনুসন্ধান কাজের মধ্যে ঠেলে দিয়ে তিনি খুবই দুঃখিত। জায়গা হিসেবে মানানটুড্ডি খুবই সুন্দর। রাতটা মানানটুড্ডির ইন্সপেকশন বাংলোতেই কাটিয়ে দিলাম। আমাদের ভাগ্য ভালো যে বাংলোটা খালি ছিল, আর বাংলোটাও বেশ সুন্দর। এটিতে রয়েছে গদিওয়ালা বিছানা, রীতিমতো আরাম করে থাকার মতো জায়গা। একজন ইংরেজের একটা পুরনো বাড়ির ঠিক উল্টো দিকে পাহাড়ের ওপর এই বাংলোটি অবস্থিত। এই অঞ্চলটাকে জোনাকিদের এলাকা বলা যায়। সন্ধ্যার অন্ধকার হওয়া মাত্রই হাজারে হাজারে জোনাকি আলো জ্বালিয়ে ভিড় করে, আর এদের সঙ্গে সঙ্গতি রেখে ওয়াইনাদের ব্যাঙগুলো টক টক করে ডেকে চলে সন্ধ্যা থেকেই। জোনাকির আলো আর টকটক ব্যাঙের ডাক যে পরিবেশ রচনা করে তা সত্যি মনের মধ্যে দাগ কাটে। সহজে ভোলা যায় না সেই দৃশ্যকে। আমরা বাংলোতে বসে ব্যাঙের ডাক শুনতে শুনতে ধূমপান করতে লাগলাম এবং একসময় ঘুমিয়েও পড়লাম। পরদিন সকালে মোটরে করে সোজা কুর্গ রাজ্যের বিরাজকোটে এসে হাজির হলাম। উদ্দেশ্য সেখানে তিমায়াকে তার খামারের কাছে নামিয়ে দেব, আর আমি একদিন সেখানে থেকে পরদিন ব্যাঙ্গালোরের পথে পা বাড়াবো। মানানটুড্ডি থেকে 10 মাইল যাওয়ার পর আমরা গিয়ে পৌঁছালাম কাবেরী নদীর কেরালার দিকটার তীরে। এই তীর ধরে ঘন বাঁশবনের মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ আমাদের নজরে এলো যে কিছু লোক একটি বুলি কাঁধে আমাদের দিকেই ছুটে আসছে। সেই ডুলিতে শুয়ে আছেন একজন লোক, তার ছেঁড়া জামাকাপড় রক্তে ভেজা। লোকগুলো আমাদের জানালো যে তারা বনে বাঁশগাছ কাটার কাজ করে। এখান থেকে মাইলখানেক দূরে নদীর তীরে চুক্তিতে তারা গাছ কাটছিল। ভোর হবার ঠিক পরে সকালের দিকে হঠাৎ একটা বাঘ এসে হাজির হয়। সরাসরি বাঘটি ঝাঁপিয়ে পড়ে দুজনের ওপর এবং একজনকে ঘাড়ের ওপর কামড়ে ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে।
বাঘটি যে দুজনের উপর ঝাঁপিয়ে পড়েছিল সম্পর্কে তারা ছিল দুই ভাই। যে ভাইকে বাঘটি ছেড়ে দিয়েছিল সে ছিল দারুণ সাহসী, সহজে সে দমবার পাত্র নয়। ফলে সে তখন তার ভাইকে বাঁচাতে বাঁশ কাটার হেঁসোটি নিয়ে বাঘটিকে তাড়া করে। বাঘটি যখন দেখল যে তার পেছনে পেছনে একজন ছুটে আসছে, তখন সে শিকার মুখে বড় বড় লাফ দিয়ে এগোতে থাকে। লোকটিও যখন দেখল যে ভাইকে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনা সম্ভব নয়, তখন সে নিরুপায় হয়ে হাতের হেঁসোটা ছুঁড়ে মারল বাঘটার দিকে। লোকটার ভাগ্য ভালো, ভারী হেঁসোটা গিয়ে লাগলো বাঘটার শরীরের এক পাশে। ফলে বাঘটা যন্ত্রণায় হোক আর ভয়েই হোক শিকারটা ফেলে দ্রুত পালিয়ে যায় জঙ্গলে। ডুলিবাহকদের একজন এই ঘটনার নায়ক। বাঘটা পালিয়ে যাবার পর সবাই মিলে লোকটিকে মানানটুড্ডির কাছাকাছি হাসপাতালে নিয়ে যাবার জন্য একটা ডুলিতে করে রওনা হলো। আমরা সময় নষ্ট না করে দ্রুত কাজে হাত লাগালাম। আহত লোকটিকে এবং আরও দু একজনকে গাড়িতে তুলে নিলাম। তিমায়াকে বললাম সে যেন দ্রুত গাড়ি চালিয়ে লোকটিকে হাসপাতালে পৌঁছে দেয় এবং তাড়াতাড়ি বাঁশ কাটার লোকগুলো যেখানে থাকে সেই ক্যাম্পে যেন ফিরে আসে। তিমায়া গাড়ি স্টার্ট দিয়ে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্যাম্পের দিকে বড় বড় পা ফেলে রওনা হলাম। আমার পাশে পাশে চলেছে সেই সাহসী ভাইটি, তার নাম ইয়েগা। আর আমাদের পেছন পেছন আসতে লাগলো বাকি লোকগুলো। আমরা সময় যদিও বেশি নষ্ট করিনি, কিন্তু এই সময়টায় বাঘটা নিশ্চিত কয়েক মাইল দূরে চলে গিয়েছে। তবে এমন একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে যে বাঘটা কাছাকাছি রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্যাম্পে এসে পৌঁছালাম, কিন্তু বাঘটা যেখানে শিকারটা ফেলে রেখে পালিয়েছিল সেখানে না পৌঁছানো পর্যন্ত আমরা একই গতিতে এগুতে লাগলাম। মাটি ঘন ঝোপে ঢাকা ছিল, ফলে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল না। তবে ঝোপের সবুজ পাতার উপর রক্তের ফোঁটা দেখতে পেলাম। তখনও রক্ত শুকোয়নি। তবে রক্তটা কার দেহের, ইয়েগার আহত ভাইয়ের না আহত বাঘের ক্ষতের রক্ত, তা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম না। আমাদের পেছন পেছন যারা আসছিল তাদেরকে তাঁবুতে ফিরে যেতে বললাম। আমরা দুজন রইলাম বাঘটার খোঁজ করার জন্য। কেননা বাঘটা যদি আশেপাশে কোথাও থেকে থাকে তাহলে অনেক লোকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে, বিশেষ করে পেছন দিক থেকে বাঘটা হঠাৎ আক্রমণ করতে পারে, সেই ভেবে আমি সতর্ক হয়ে ইয়েগার পেছন পেছন হাঁটছিলাম। ইয়েগা ঘনঝোপের ঝাড় সরিয়ে মাটি ভালো করে দেখতে দেখতে এগুচ্ছিল। সে খুঁজছিল তার হেঁসোটা। হেঁসোটা সত্যি সত্যি বাঘটাকে জখম করেছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত হতে চাইছিলাম। অবশ্য বাঘটা যদি আহত হতো তাহলে রাগে গজরানোই তার পক্ষে স্বাভাবিক ছিল। আর সে যদি আহত না হয়ে থাকে তাহলে আমাদের কাছাকাছি পেলেই সে হানা দেবে আমাদের উপর, নতুবা সরে পড়বে। এখন আমাদের কাজ হলো বাঘটা যাতে হঠাৎ আক্রমণ করতে না পারে সেজন্য সতর্ক হওয়া। চারদিকে ভালো করে দেখে তবেই এগিয়ে যেতে হবে। খানিকটা এগুতেই হেঁসোটা দেখতে পেলাম। না, সেটিতে কোনো রক্তের দাগ লেগে নেই, তাহলে বাঘটা অক্ষতই রয়েছে। আমরা আসবার পথে গাছের পাতায় যে রক্ত দেখেছি তা হলো আহত লোকটির। আমরা নিচু হয়ে খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ইয়েগা আস্তে আস্তে মাথা ঘুরিয়ে এপাশ ওপাশ দেখতে লাগলো। বাঘটাও দৌড় বন্ধ করেছে। আমরা আরও এক ফার্লং মতো এগিয়ে গেলাম। তারপরেই বাঘটার আর কোনো পায়ের ছাপ দেখলাম না। এখানে এসে মানুষ খেকোটা লেবু ঘাসের জঙ্গলের মধ্য দিয়ে চলে গিয়েছে। এই গাছের ডালপালাগুলো সহজে ভাঙে না, তাই শয়তানটা যখন এগুলোর উপর দিয়ে গিয়েছিল তখন সেগুলো শুয়ে পড়েছিল মাত্র, এবং বাঘটা চলে যাবার সঙ্গে সঙ্গেই আবার সোজা হয়ে দাঁড়িয়েছে। ফলে মানুষ খেকোটা ঠিক কোন দিকে গিয়েছে তা অনুমান করা যাচ্ছিল না। আমরা আমাদের হাঁটার গতি বাড়িয়ে দিলাম। সোজা ঘাসের জঙ্গলটার ভেতর দিয়ে আবার যেখানে বন শুরু হয়েছে সেখানে গিয়ে পড়লাম, কিন্তু বাঘের পায়ের কোনো ছাপই দেখতে পেলাম না। তখন আমি সিদ্ধান্তে এলাম যে বাঘটাকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই সাহসী লোকটা হার মানার পাত্র নয়। সে খুব দুঃসাহসী ছিল না, তার মধ্যে একাগ্রতাও ছিল। সে নিচু স্বরে বলল, বাঘটাকে না পাওয়া পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমি তার আগ্রহে মুগ্ধ হয়ে বাঘটাকে অনুসরণের কাজে মন দেওয়াই ঠিক করলাম। শুরু করলাম বাঘের খোঁজ।
বেশ কয়েক মাইল রাস্তা এগিয়ে গেলাম এবং দিনের বেশিরভাগ সময়ই এই কাজে লেগে গেল। বেলা 3টের সময় ক্যাম্পের দিকে ফিরে চললাম দুজনে। সন্ধ্যা 7:30 বেজে গেল তাঁবুতে পৌঁছতে। সারাদিন ঘুরে ঘুরে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তবে শেষ পর্যন্ত মানুষ খেকোটার সন্ধান পেয়েছি এবং ইয়েগার মতো দুঃসাহসী ও একাগ্রচিত্র লোকের সঙ্গে শিকারের কাজে সাহায্য করতে পেরেছি বলে মনটা একটু হালকা হলো। আমাদের কয়েক ঘন্টা আগেই তিমায়া গাড়ি নিয়ে তাঁবুতে এসে পৌঁছেছিল। সে আমাদের কাছ থেকে খবর শোনার জন্য রীতিমতো উদ্গ্রীব হয়েছিল, কিন্তু আমার দুর্ভাগ্য, তাকে বলবার মতো কিছুই ছিল না। আমরা ঠিক করলাম আজকের রাতটা মানানটড্ডিতে ফিরে গিয়ে বাংলোতে কাটাবো, পরদিন সকালে আবার তাঁবুতে ফিরে আসব। আমি এখানেই মারাত্মক ভুল করে বসলাম, কারণ পরদিন সকালে পৌঁছেই দেখি ছোট্ট তাঁবুটার অবস্থা দারুণ বিপজ্জনক। বাঁশ কাটার লোকগুলো সব একসঙ্গে একটা মাত্র কুড়েতে আশ্রয় নিয়েছে। তারা আমাদের দেখে ঘর থেকে বেরিয়ে এসে জানালো গভীর রাতে শয়তানটা হানা দিয়েছিল এবং কুড়ে ঘরের দেওয়ালের তলা দিয়ে একজনকে টেনে নিয়ে চলে গিয়েছে। আপনারা হয়তো বাঘের এই কাণ্ড শুনে আশ্চর্য হয়েছেন, মনে মনে হয়তো ভাবছেন বাঘটার পক্ষে এটা কি করে সম্ভব। উত্তরটা আমি বলে দিচ্ছি। বাঁশ কাটার লোকগুলো যে কুড়েগুলো তৈরি করেছিল সেগুলো ছিল জঙ্গলে তাদের অস্থায়ী আস্তানা। কাজ হয়ে গেলেই তারা চলে যাবে, তাই ওগুলো চেরা বাঁশ ও পাতা দিয়ে তৈরি করা হয়েছিল। মানুষ খেকোটা যে ক্ষুধার্ত ছিল সে বিষয়ে অতি সহজেই বোঝা যাচ্ছিল। সম্ভবত আগের দিনে শিকারটা হারিয়ে খিদেটা তার আরও বেড়ে গিয়েছিল। বাঘটা ভোরের দিকেই শিকারে এসেছিল। কুড়েতে সবাইকে ঘুমোতে দেখে তার সাহস বেড়ে যায়। সে তখন গুটি গুটি পায়ে কুড়ের কাছে এগিয়ে যায় এবং ঘুমন্ত একজনের মুখ দেখতে পায়। খুবই সন্তর্পণে আরও কয়েক পা এগিয়ে ফাঁক দিয়ে থাবা বাড়িয়ে মানুষটাকে চেপে ধরে। লোকটি সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। সবাই সঙ্গে সঙ্গে ওই অবস্থা দেখে জেগে ওঠে। কারো মাথায় তখন কোনো বুদ্ধিও এলো না। বাঘটাও দ্রুততার সঙ্গে মাটির দেওয়াল ভেঙে শিকারটাকে টেনে বাইরে নিয়ে আসে এবং দৌড়ে পালিয়ে যায়। লোকটার দুর্ভাগ্য যে সাহসী ইয়েগা ওই কুঁড়েতে ছিল না, সে কিছুটা দূরে অন্য একটা কুঁড়েতে ছিল। ফলে বাঘটা কোনো রকম বাধা না পেয়ে আনন্দের সাথে শিকার নিয়ে চলে যাবার সুযোগ পেয়েছিল। লোকগুলো আমায় জানালো যে তারা অনেক দূর থেকেও বেচারির চিৎকার শুনতে পেয়েছিল। সাধারণত শিকার ছাড়ানোর চেষ্টা করলেই বাঘ শিকারকে মেরে ফেলে, কিন্তু এক্ষেত্রে তার বিপরীত ঘটল। লোকটা অত চিৎকার ও আর্তনাদ করা সত্ত্বেও বাঘটা তাকে মেরে ফেলেনি, বরং ওই অবস্থাতেই তাকে টানতে টানতে নিয়ে গিয়েছে। ইয়েগা তখনই আমাকে সঙ্গে করে বাঘটার খোঁজে রওনা হতে চাইল, কিন্তু অন্য লোকগুলো দারুণ ভেঙে পড়েছে। তারা সবাই ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করে চলেছে। বাঘটার উদ্দেশ্যেও গালমন্দ নিক্ষেপ করছিল তারা। ইয়েগা বাদে তারা মোট 9 জন ছিল। আমি দেরি না করে তিমায়াকে বললাম লোকগুলোকে গাড়িতে করে মানানটড্ডিতে রেখে আসতে। তাকে আরও বললাম সে যেন গাড়ি নিয়ে ফিরে আসে এখানে এবং বাড়ির মধ্যেই সে যেন আমাদের জন্য অপেক্ষা করে। তিমায়ার কাছে আমার .405 রাইফেলটা রয়েছে, তাই সে যে আত্মরক্ষা করতে পারবে সে বিষয়ে আমি নিশ্চিত। এরপর আমি আর ইয়েগা দুজন মিলে বাঘের পায়ের ছাপ দেখে দেখে এগুতে লাগলাম। কুড়ের বাইরের জমিটা নরম ছিল। লোকটা যে ধস্তাধস্তি এবং মাটিতে হাত পা ছুঁড়েছে তার চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। একসময় লোকটা একটা গাছের গুঁড়ি চেপে ধরেছিল। বাঘটা জোরাজুরি করে টেনে হিঁচড়ে লোকটিকে টেনে নিয়ে গিয়েছিল। ফলে তখনও লোকটার হাতের মাংসের টুকরো গাছের গায়ে লেগেছিল। তাছাড়াও ওখানকার মাটি ও গাছের গায়ে রক্তের পরিমাণ দেখেই বোঝা যাচ্ছিল যে লোকটা বাঁচবার জন্য কি চেষ্টাই না করেছে। বাঘটা যে পথে গিয়েছে আমরা সহজেই সে পথ অনুসরণ করতে পারছিলাম, কেননা লোকটার গা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, আর সেই রক্ত বাঘের গমন পথকে সহজেই চিহ্নিত করেছিল। অরণ্যের অন্ধকার গভীর রাতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ছবিটা মনে করে আমরা কেমন শোকগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেই সঙ্গে লোকটার অসহায়তার কথা মনে হতেই একটা বিশ্রী ঘৃণাভাব আমাদের মধ্যে দেখা দিল। অল্প সময়ের মধ্যেই আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছালাম
যেখানে বাঘটা তার শিকারকে মুখ থেকে মাটিতে নামিয়ে বারে বারে কামড়ে শিকারের চিৎকার চিরদিনের মতো স্তব্ধ করে দেয়। জায়গাটা যেভাবে রক্তে ভিজে উঠেছে এবং মাটিতে যেভাবে দাগ পড়েছে তা থেকেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমরা 1 ফার্লং রাস্তা পায়ের ছাপ দেখে এগিয়ে গেলাম। এখানে সেই বাঘটা নিশ্চিন্তে শিকারকে ভোজন করবে বলে ঠিক করে, আর তাই সরু রাস্তা দিয়ে না গিয়ে পাশের একটা ঘাস, আগাছা ও ফার্ন গাছ ঘেরা ছোট নিচু জায়গায় প্রবেশ করে। এখানেই বাঘটা তার ভোজন শুরু করে। আমাদের ধারণা যে মিথ্যে নয় তা সেখানে গিয়েই বুঝলাম। শয়তানটা এতটাই ক্ষুধার্ত ছিল যে সামান্য হাড়গোড় ছাড়া দেহটার খুব সামান্য অংশই অবশিষ্ট ছিল। নারী ভুঁড়ি দেহ থেকে আলাদা করে বাঘটা দূরে এক জায়গায় রেখে এসেছিল, আর বড়ভোজের প্রমাণস্বরূপ পড়ে রয়েছে হাড়গুলো। হতভাগ্য লোকটার দেহের 4 ভাগের 1 ভাগ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। অবশ্য এটুকুই বাঘটাকে দ্বিতীয়বার খাবার জন্য টেনে আনার পক্ষে যথেষ্ট। আমরা যদি ঠিকমতো কৌশল প্রয়োগ করি এবং বাঘটার মনে যদি কোনো সন্দেহ দেখা না দেয়, তবেই এটা সম্ভব। আমরা দুজন চারিদিকে একবার চোখ ঘুরিয়ে দেখে নিলাম, আর সেই সময়ই আমরা প্রথম বিপদের মুখোমুখি হলাম। কেননা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার 80 গজের মধ্যে কোনো বড় গাছ ছিল না। আর আমার অভিজ্ঞতা থেকে আমি জানি রাতে টর্চের আলো জেলে গুলি করবার পক্ষে এ দূরত্বটা যথেষ্ট বেশি। যাদের এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই তারা হয়তো ভাবছেন আমি মন গড়া কথা বলছি। দিনের বেলায় 80 গজ দূরত্ব খুব কম বলেই মনে হতে পারে, কিন্তু রাতে জঙ্গলের মধ্যে মাচানে যারা শিকারের সন্ধানে এসেছেন তারাই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। ঝোপঝাড়, পাতা, ঘাসের আগা প্রভৃতি দৃষ্টিপথে বাধার সৃষ্টি করে। তাই বাঘটা যখন মরির কাছে ফিরে আসবে তখন যাতে তাকে ভালো করে দেখতে পাই সে ব্যবস্থা করতে হলে ঝোপঝাড় কেটে ফেলতে হবে। কিন্তু এটা করলে বাঘটার মনে সন্দেহ জাগবে, তখন সে আর মরির কাছে ফিরে আসবে না। মনে রাখবেন, বাঘটা শুধু জখম হয়ে ফিরে যাক এই ঝুঁকি আমি নিতে রাজি নই, বরং তাকে গুলি করে মারতে হবে। বাঘ ও চিতাবাঘ বিশেষ করে মানুষকে কোরা মরির কাছে ফিরে আসবার সময় খুব সতর্ক হয়ে এগিয়ে আসে। তারা প্রথমে রাস্তাটা ভালো করে দেখে নেয়। যদি সন্দেহজনক কিছু আঁচ করতে পারে, যেমন কোনো গাছপালা কেটে ফেলা হয়েছে বা পাথর সরিয়ে ফেলা হয়েছে অথবা কোনো জিনিস আমদানি করে তার পেছনে লুকিয়ে থাকার ব্যবস্থা হয়েছে, তবে তারা সতর্ক হয়ে মরির কাছ থেকে দূরে চলে যাবে। ভুলেও তারা সেখানে আর ফিরে আসবে না। যদিও বাঘের ঘ্রাণ শক্তি নেই, তবুও শিকারীর মন ও শিকারীর প্রত্যেকটা কাজ বোঝার মতো যথেষ্ট ক্ষমতা সে রাখে। লোকটার দেহের অবশিষ্টাংশের কাছে গাছের অভাব পূর্ণ করার জন্যই যেন বাঘটা প্রথমে শিকারটিকে নিয়ে যে নিচু জায়গাটায় গিয়েছিল তার ধার দিয়ে টাইগার ঘাসের ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে। মরিটা থেকে জঙ্গলটা দূরত্ব মাত্র 15 ফুট। আমি যদি ওই জঙ্গলের আড়ালে লুকোতে পারি তবে অতি সহজেই বন্দুকের নল একেবারে বাঘের গায়ে লাগিয়ে গুলি করা সম্ভব হবে। তাছাড়া আজ সকাল সকাল চাঁদ উঠবে, আমারও সুবিধা হবে। অবশ্য বাঘটা যদি আমার উপস্থিতি আদৌ টের না পায়, কিন্তু সেটা কি সম্ভব? আর যদি বাঘটা বুঝতে পারে যে আমি এখানে আছি, তাহলে আমার পক্ষে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। সব বাঘই, বিশেষ করে মানুষখেকো বাঘ, দ্বিতীয়বার খাবারের উদ্দেশ্যে মরির কাছে ফিরে আসবার সময় প্রাকৃতিক আড়ালগুলোর সুযোগ নেয়। মানুষখেকো বাঘ দারুণ চালাক বলে সতর্কতায় সে অন্যান্য বাঘকে ছাড়িয়ে যায়। আমার অভিজ্ঞতা থেকেই আমি এটা জানি। আমি যে জঙ্গলটার মধ্যে লুকিয়ে থাকবো ভেবেছিলাম সেই জঙ্গলটা বাঘের আসবার রাস্তার ওপরেই, এবং মরিটার এত সামনে জঙ্গলটা যে একেবারে নিশ্চিত না করে হলেও খুব সম্ভবত সে নিজের আবির্ভাবকে গোপন রাখার জন্য ওই জঙ্গলটাকে ব্যবহার করবে। আর আমি যতই চুপচাপ বসে থাকি না কেন, তার আগমন যে কি প্রচণ্ড নিস্তব্ধতার সঙ্গে ঘটবে তা আমি জানি। তাই আমি দেখার আগেই যদি মানুষখেকোটা আমাকে দেখে ফেলে, তাহলে কয়েক মুহূর্ত বাদে আমার হাড়গুলো ওই মরাটার হাড়গুলোর সঙ্গে গিয়ে মিশবে। আমাকে এখন যা করতে হবে তা আসলে জুয়া খেলা। আমি যদি ঘাসের ঝোপের আড়ালে লুকিয়ে থাকি তবে আমাকে দুটি বিপরীত দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ একদিকে মরিটার দিকে, অন্য দিক হলো যেদিক থেকে মানুষখেকোটা আসবার সম্ভাবনা বেশি সেদিকটায়।
আর বাঘটা যে এই ঘাসের জঙ্গলের মধ্য দিয়েই আসবে সে বিষয়ে আমি নিশ্চিত। অথচ ঝোপের মধ্যে বসে থেকে আমাকে নড়াচড়া করতে হবে, মাথাটা এদিক ওদিক ঘোরাতে হবে, কিন্তু যে কোনো ধরনের নড়াচড়ার ফল মারাত্মক হতে বাধ্য। বাঘটা যদি আমার উপস্থিতি টের পেয়ে যায় তাহলে দুটো ব্যাপার ঘটবে, হয় সে ভয় পেয়ে পালিয়ে যাবে, নয়তো আক্রমণের মতলব নিয়ে অলক্ষ্যে আমার সামনাসামনি চলে আসবে, আর আমি তার উপস্থিতি টের পাওয়ার আগেই সে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। আমি এই মারাত্মক সম্ভাবনার কথা ভেবে দারুণ ভয় পেলাম। ইয়েগার মাথায় সেই সময় একটা দারুণ বুদ্ধি এলো। সে বলল, আমরা দুজনে পরস্পরের দিকে পেছন ফিরে ঘাসের উপর বসবো। একজন মরার দিকে নজর রাখবে, অন্যজন মানুষকে কোটা ঘাসের জঙ্গলে ঢুকবার পথে নজর রাখবে। এখন প্রশ্নটা হলো, আমি কোন দিকে নজর রাখব? আমি যদি মরিটার দিকে নজর রাখি এবং ইয়েগা জঙ্গলের দিকে নজর রাখে, তবে ইয়েগার কাজ হবে বাঘটা জঙ্গল পথে ঢুকবার মাত্রই কনুই দিয়ে আমাকে সতর্ক করে দেওয়া, এবং আমাকে সঙ্গে সঙ্গে পেছনে ফিরে বাঘটাকে গুলি করতে হবে। গুলি যাতে বাঘটাকে ঠিকমতো আঘাত করে সেদিকেও নজর রাখতে হবে। আর আমি যদি বিপরীত দিকে অর্থাৎ জঙ্গলের দিকে নজর রাখবো বলে ঠিক করি এবং ইয়েগাকে মরাটার দিকে নজর রাখতে দিই, তখন মানুষকে করা যদি অন্য পথ ধরে মরাটার কাছে এগিয়ে আসে, তখন আমাকে ওই আগের মতোই পেছন দিকে ঘুরে গুলি ছুটতে হবে। অবশ্য এক্ষেত্রে অবস্থা মোটেই গুরুতর হবে না, অন্তত শয়তানটা বেশ খানিকটা দূরে থাকবে, আমিও গুলি করার বেশ ভালো সুযোগ পাব। ইয়েগার জীবন বা নিজের জীবন নষ্ট করবার ইচ্ছা আমার আদৌ ছিল না, অথচ এটাই একমাত্র উপায়। সুতরাং মাথা নেড়ে ইয়েগার প্রস্তাবে সায় দিলাম। আকাশে হঠাৎ দেখা দেওয়া কোনো শকুনের নজর যাতে না পড়ে সেজন্য মরার হাড় এবং নাড়িভুড়িগুলো ডালপালা দিয়ে ভালো মতো ঢেকে রাখলাম। এরপর আমরা আবার সেই কুঁড়েতে ফিরে এলাম। আমরা পৌঁছানোর মিনিট 15 বাদে তিমায়া গাড়ি নিয়ে মানানটড্ডি থেকে ফিরে এলেন। আমরা তাকে আমাদের শেষ বক্তব্য শোনালাম, কিন্তু এমন একটা অবস্থা উদ্ভব হলো যা বন্ধুবান্ধবের মধ্যে মাঝে মধ্যেই দেখা দেয়। তিমায়া হঠাৎ বোকার মতো অনুরোধ করলেন যে তিনি রাইফেলটা নিয়ে ইয়েগার বদলে আমার সঙ্গে বসবেন, কিন্তু তার প্রস্তাব আমার আদৌ পছন্দ হলো না। প্রথমত, আমি আমার বন্ধুকে এমন বিপদের মুখে ঠেলে দিতে পারি না। দ্বিতীয়ত, ইয়েগার মতো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যতটা যোগ্যতার সঙ্গে বাঘটার পাহারায় থাকতে পারবে, ততটা যোগ্যতা উনি দেখাতে পারবেন কিনা সন্দেহ। তবে এ সন্দেহের পেছনে আমার স্বার্থপরতা জড়িত। আমি আমার জীবনকে বিপন্ন হতে দিতে রাজি, কিন্তু বন্ধুর নয়। তাই খুব চালাকির সঙ্গে তিমায়াকে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলাম। তিনি তো চটে গেলেন এবং এমন একটা ভাব দেখালেন যে আমার অনুরোধ তিনি রাখতে পারছেন না। তিনি বললেন, যান যান, আপনার মতো আমি সামান্য শহরবাসী নই, আমি একজন চাষাবাদকারী। আপনি আমাকে কি ভাবেন? আমার সঙ্গে বসবার কথা যদি আপনি ভাবতে না পারেন, তবে আমাকে ওই .405 রাইফেলটা ধার দিন, আর আপনি মানানটড্ডিতে ফিরে যান। বাকি কাজটা আমিই সেরে নিতে পারবো। তিমায়ার চোখে মুখে একটা তিক্ততার ভাব। আমি তার কাঁধে হাত রেখে নিচু স্বরে বললাম, ঠিক আছে, আমি আপনার সঙ্গেই বসবো। মুহূর্তের মধ্যে তার চোখ মুখ আনন্দে উচ্ছল হয়ে উঠল, আর ইয়েগা এই নয়া পরিকল্পনার কথা শুনে ভেঙে পড়ল। আমি জানি এখন সে আমার প্রতি অনুযোগের দৃষ্টিতে তাকাবে, তাই ইচ্ছে করে তার দৃষ্টি এড়ানোর জন্য আমি স্টুডিবেকারের একটা চাকা দেখতে লাগলাম। খানিকক্ষণ বাদে খাওয়ার জন্য আমরা মানানটড্ডিতে ফিরে গেলাম, সঙ্গে ইয়েগাকেও নিয়ে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েও নিলাম, কেননা রাতে জেগে থাকার জন্য যথেষ্ট শক্তি সঞ্চয় প্রয়োজন। বেলা 3টের সময় জঙ্গল অভিমুখে যাওয়ার জন্য তৈরি হলাম। তিমায়া সঙ্গে করে চা আর স্যান্ডউইচ নিতে চাইলেন, আমিও রাজি হলাম। তবে কাল সকাল ছাড়া ওগুলো খাওয়া যাবে না, কেননা বাঘটার অপেক্ষায় যখন বসে থাকব তখন নড়াচড়া করা একদমই চলবে না। আমরা ইয়েগাকে মানানটড্ডিতে রেখে গেলাম। আপাতত তার সাহায্যে তেমন প্রয়োজন নেই। 3:30 সময় জঙ্গলের সেই কুঁড়েতে এসে হাজির হলাম। সেখানে গাড়িটা রেখে হেঁটে টাইগার ঘাসের জঙ্গলে গিয়ে পৌঁছালাম। আমি এবার ঢাকা দেওয়া সেই হাড়গুলো যেখানে ছিল সেখান থেকে খানিকটা দূরে সরিয়ে রাখলাম। নাড়িভুড়িগুলো থেকে বিশ্রী গন্ধ বেরুচ্ছিল। মানুষকে গোটা নাড়িভুড়িগুলো একপাশে রেখে গিয়েছিল।
মানুষ খেকোটার যাতে কোনো সন্দেহ না জাগে সেই জন্য নাড়ি ভুড়িগুলো দূরে সরিয়ে রাখতে সাহস হলো না। ইয়েগার সঙ্গে আমার যে পরিকল্পনাটা হয়েছিল আমি তিমায়াকে সেই মতোই জানালাম। তিমায়া কোনো রকম আপত্তি না করে রাজি হয়ে গেল। আমরা বাংলো থেকে দুটি ফোমের গদি নিয়ে এসেছিলাম। এই গদিগুলো আনার দুটি উদ্দেশ্য। প্রথমত, আরাম করে বসতে পারবো, আর দ্বিতীয়ত, নড়াচড়া করার সময় কোনো শব্দ হবে না। গদিগুলো মাটিতে রেখে তার উপর পরিকল্পনা মতো আমরা যে যার জায়গায় বসে পড়লাম। আমি চুপচাপ বসে থাকার জন্য পায়ের উপর পা তুলে বসলাম, আর এইভাবে বসা আমার বহুদিনের অভ্যেস। তিমায়া ওইভাবে বসে আরাম পাচ্ছিলেন না বলে সামনের দিকে পা দুটো ছড়িয়ে বসলেন। এরকমভাবে বসাটা আমার অস্বস্তিকর মনে হলো, এবং আমি জানতাম যে সূর্যাস্তের আগেই তিমায়া অস্বাচ্ছন্দ্য বোধ করবেন। ওয়াইনাদ ও পশ্চিমঘাটের জঙ্গল জীবন অন্যান্য উষ্ণ অঞ্চলের জঙ্গল জীবন থেকে অনেকটাই আলাদা। এই অঞ্চলে জন্তু ও সরীসৃপের সংখ্যা খুবই কম, তবে পাখি ও পোকামাকড় খুবই বেশি। আমরা আসতেই তা বুঝতে পারলাম। আমরা সেখানে পৌঁছানোর পর অন্য কোনো শব্দ পেলাম না, শুধু পাখিদের কলতান ও ঝিঝি পোকার নৈশব্দ ভাঙার শব্দই কানে এসে বাজতে লাগল। সন্ধ্যা নেমে এলো। পাখিদের মধ্যে ঘরে ফেরার তাড়া। জংলি মোরগ মুরগিগুলোর ক্রমাগত ডেকে যাবার শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে ময়ূরের ডেকে ওঠারও শব্দ পাওয়া যাচ্ছে। আর আমাদের চারপাশে বিভিন্ন শ্রেণীর পোকামাকড়, যেমন গুবরে পোকা, গঙ্গা ফড়িং প্রভৃতি নানা পর্দায় সুর ভাজতে শুরু করেছে। একটা সবুজ রঙের পতঙ্গ আমার সামনে এসে হাজির হলো। সেটা যদি আমার হাঁটুর উপর না বসতো তাহলে আমি সেটার অস্তিত্বই টের পেতাম না। তবে সেটির আকৃতি এতটাই অদ্ভুত যে সঠিকভাবে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। পাখা দুটো খুবই স্বচ্ছ দেখতে, তার উপর সুন্দর শিল্পকলার নিদর্শন। পিঠের উপর পাখা দুটো ভাঁজ হয়ে থাকার কারণে ঠিক দেখতে একটা পাতার মতো লাগছে। প্রাকৃতিক ছদ্মবেশ অবলম্বনের অদ্ভুত নিদর্শন। এই ছদ্মবেশের উদ্দেশ্যে একদিকে যেমন শত্রুর হাত থেকে নিজেকে বাঁচানো যায়, অন্যদিকে অন্য জীবকে হত্যার জন্য লুকিয়ে থাকা যায়। আসলে উভয়কে বোকা বানানোর জন্য প্রাণীদের মধ্যে এই ছদ্মবেশ ধারণের ক্ষমতা আমি সমানভাবে পেয়েছি। খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে এলো। পাখির কলতানও থেমে গেল। বাড়তে থাকলো আমাদের চারপাশে ঘাসের তলাকার কীটপতঙ্গের খসখস শব্দ। অন্ধকারে আমরা ওদের দেখতে পাচ্ছিলাম না ঠিকই, তবে গায়ে বসার জন্য অনুভব করতে পারছিলাম। ওরা আমাদের শরীরের যেখানে সেখানে বেয়ে উঠতে লাগলো। ফলে এদের হাত থেকে বাঁচাবার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হচ্ছিল। আমায় খেয়ালও রাখতে হচ্ছিল যেন কোনো শব্দ না হয়। সমতলের এই জঙ্গলে আমি আমার পুরনো বন্ধু সেই নাইটজার পাখিটার অনুপস্থিতি অনুভব করলাম। কয়েক মুহূর্ত সেটির কথা মনেও করলাম। যেসব কীটপতঙ্গ দিনের বেলায় ঘুরে বেড়ায় তারা দেরি করে বাসায় ফিরতে গিয়ে তখনও এদিক ওদিক ঘুরঘুর করছিল। গোধূলির এই লগ্নে এইসব কীটপতঙ্গকে খাবার জন্য নাইটজারের মতো নিশাচর পাখি স্বভাবসিদ্ধ ও অপার্থিব ভঙ্গিতে উড়ে বেড়াত। আমার মনে হলো জীবজন্তুর জীবন ধারণের নানা দিককার কথা, খাবার জোগাড়ের কথা, বংশবৃদ্ধির কথা। আমি আরও নানা রকম চিন্তা করতে লাগলাম। এদিকে রাতের অন্ধকার ঘন হয়ে এসেছে। মানুষ খেকোটার কথা একরকম ভুলেই গিয়েছিলাম। হঠাৎ মনে হলো আমার অন্যমনস্কতার সুযোগে শয়তানটা কত কাছেই না এগিয়ে এসেছে। আর এই ভেবেই তাড়াতাড়ি সোজা হয়ে বসলাম। মরিটার নাড়িভুড়িগুলো থেকে বিকট দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছিল, আর সেই গন্ধে এই গভীর রাতে বড় বড় নীলমাছি ঝাঁকে ঝাঁকে এসে এখানে জড়ো হয়েছে। রাতে যেসব শিকারী মরি পাহারায় বসে তাদের কাছে এই নীলমাছিগুলো বন্ধুর মতো কাজ করে। কেননা কোনো প্রাণী যদি মরির কাছে এগিয়ে আসে, এমনকি সে যদি মরি স্পর্শ নাও করে, তবুও এই নীলমাছিরা উপস্থিতি বুঝতে পেরে একসঙ্গে ভন ভন করে উড়ে যায়। শিকারী যদি কাছাকাছি থাকেন এবং তার কান যদি সতর্ক থাকে, তাহলে ওই শব্দ তিনি শুনেই বুঝতে পারবেন কোনো প্রাণী এসে হাজির হয়েছে। এখন নীলমাছিগুলো শান্ত থাকায় আমি নিশ্চিত হলাম যে কোনো প্রাণী ধারে কাছে আসেনি। তিমায়া আমার পিঠের সঙ্গে লেপ্টে বসেছিলেন, ফলে আমার অসুবিধা হচ্ছিল। সোয়েটারের মধ্যে শরীরও বেশ উষ্ণ হয়ে উঠেছিল। বড় বড় চোখ মেলে আমার বন্ধু অন্ধকারের মধ্যে তাকিয়েছিল।
আমি স্পষ্ট বুঝতে পারছি যে তিনি ভয় পাচ্ছেন। যে শিকারী নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষখেকো বাঘের প্রতীক্ষায় বসে থাকেন, তার কাছে এই সময়টা, অর্থাৎ সন্ধ্যের শুরু থেকে আকাশে তারা উদয় না হওয়া পর্যন্ত এই সংক্ষিপ্ত 15 মিনিট থেকে আধ ঘন্টা সবচেয়ে বিপজ্জনক সময়। যে ঘাসের জঙ্গলটায় আমরা আত্মগোপন করে বসে রয়েছি, তার বিপরীত দিক থেকে, অর্থাৎ আমি যেদিকে তাকিয়ে বসে আছি, সেদিক থেকে আমাদের সবচেয়ে বড় বিপদের আশঙ্কা। যদি শয়তানটা ওই দিক থেকে আসে, তাহলে সে তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে এই অন্ধকারের মধ্যেও কিছুটা দূরে থাকতেই আমাদের উপস্থিতি আবিষ্কার করতে পারবে। তখন সে বিপদ বুঝে আর এক পাও এগুবে না। অবশ্য তখন সে কি করবে তা সম্পূর্ণভাবেই নির্ভর করছে তার চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর। হয়তো সে ওই 15 ফুট দূর থেকেই লাফিয়ে মুহূর্তের মধ্যে আমাদের উপর এসে ঝাঁপিয়ে পড়বে, আর যদি অন্যান্য মানুষখেকোর মতো কাপুরুষ হয় তবে চুপ করে সরে পড়বে। এইসব ভেবে আমার মনেও ভয় এসে জমা হলো। এই বাঘটা কাপুরুষ হবে বলে আমার মনে হলো না। বাঘটার সামনের দিক থেকে আসবার সময় যে সামান্য ক্যাচ ক্যাচ অথবা খসখস শব্দ বাঘটার উপস্থিতি জানিয়ে দেবে, আমি সেই শব্দ শোনার জন্য জড়সড় হয়ে বসে কান সজাগ করে রাখলাম। পেছনের থেকে এলে নীলমাছিগুলোর সদল বলে উড়ে যাবার ভন ভন শব্দের দিকেও কানটা খাড়া করে রাখলাম। কিন্তু চারদিকে এখন শুধুই নিস্তব্ধতা। খানিকক্ষণের মধ্যেই আকাশে অসংখ্য তারা দেখা দিল। জমাট অন্ধকারের রাজ্যে আলো আঁধারির সমাগম হলো। চারিদিকের জিনিসগুলো স্পষ্ট দেখতে পেলাম। হঠাৎ বিপদের আশঙ্কাও মন থেকে দূর হয়ে গেল। আমাদের কয়েক গজের মধ্যে অসংখ্য জোনাকি পোকা ক্লান্তহীনভাবে উড়ে বেড়াচ্ছে। কখনো কখনো তাদের মিলিত আলোক দুটি ফ্ল্যাশ লাইটের মতো অন্ধকারকে হটিয়ে দিচ্ছিল। কখনো বা তারা পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে অন্ধকারে লক্ষ লক্ষ আলোকবিন্দুর সৃষ্টি করছিল। চারিদিকে একটা অদ্ভুত নৈঃশব্দ বিরাজ করছে। মনে হচ্ছে যেন এই জঙ্গলে কোনো প্রাণী বাস করে না। কোনো চিত্রল হরিণ কিংবা সম্বর ডেকে উঠে আমাদের কোনো সাহায্য করছে না। রাতের বেলায় সচরাচর যেসব পাখির ডাক শুনতে পাওয়া যায়, তাদের সেই ডাকও কোথাও শোনা যাচ্ছিল না। শুধুমাত্র আমাদের চারপাশে ঘাসের মধ্যে কীটপতঙ্গের নড়াচড়ার শব্দই আমরা শুনতে পাচ্ছিলাম। এইসব দুষ্ট কীটপতঙ্গগুলো আমাদের উপর অতিরিক্ত অত্যাচারও করছিল। সঙ্গে এসে জুটল মশার দলও। এতক্ষণ পর্যন্ত মশা আমাদের কামড়ায়নি, সম্ভবত আমাদের অস্তিত্ব বুঝতে পারেনি। আর এখন আমাদের অস্তিত্ব আবিষ্কার করে তারা তা সদ্ব্যবহার করবে বলে ঠিক করেছে। কিন্তু আগুয়ান মানুষখেকোটাকে আমাদের উপস্থিতি টের পাইয়ে দেবার সাহস আমার হচ্ছিল না। পেছনে তিমায়ার মশা তাড়ানোর অতি ক্ষীণ শব্দ শুনতে পেলাম। ঠিক এই সময়ে নীলমাছিগুলোর বিরক্ত হয়ে উড়ে যাবার শব্দ শুনতে পেলাম। তিমায়াও শব্দটা শুনতে পেয়েছেন, কেননা তিনি আমার পিঠের উপর ক্রমশ জোরে চাপ দিচ্ছেন এবং মশা তাড়ানো স্থগিত রেখেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি কনুইয়ের গুঁতো দিয়ে বাঘের আবির্ভাবের কথা জানিয়ে দিলেন এবং বসে বসেই কোলের উপর থেকে .405 রাইফেলটা হাতে তুলে নিলেন। আবারও মাছিগুলো ভয় পেয়ে পচা হাড় ও নাড়িভুড়িগুলো থেকে ভন ভন করে উড়ে গেল। কিছুক্ষণ পরেই মাছিগুলো আবার শান্ত হয়ে ওগুলোর উপর বসল। বুঝলাম আগন্তুক এখনো মরিটার কাছাকাছি এসে হাজির হয়নি। যদি আগন্তুক কাছাকাছি থাকতো তাহলে মাছিগুলো কিছুতেই মরাটার উপর বসতো না। মরিটার ওপাশ থেকে হঠাৎ একটা ক্ষীণ শব্দ ভেসে এলো। দূরে থপ করে একটা পাথর উল্টানোর শব্দ হলো। স্পষ্ট বুঝলাম মানুষখেকোটা এসে গেছে। সে সম্ভবত আশেপাশে কোনো বিপদ লুকিয়ে আছে কিনা তা দেখছে এবং এখনই ভোজনের জন্য বাকি হাড়গুলোর কাছাকাছি এগিয়ে যাবে, নাকি সে আমাদের দিকেই ওত পেতে এগিয়ে আসছে। আমি আর দেরি না করে রাইফেলটা কাঁধে তুলে নিলাম এবং রাইফেলের নলের সঙ্গে লাগানো টর্চের বোতামটায় বাঁ হাত দিয়ে টিপতে টিপতে রুদ্ধশ্বাসে উঠে দাঁড়ালাম। টর্চের উজ্জ্বল আলোয় দুটো চোখ জল জল করে উঠল। চোখ দুটো যেন পরস্পরের অতি কাছাকাছি। টর্চের আলোয় আরও দেখতে পেলাম শয়তানটা কুকুরের মতো উবু হয়ে বসে জিভ দিয়ে ঠোঁট চাটছে। তার অল্প খোলা মুখে লাল জিহ্বাটাও দেখতে পেলাম। তাহলে এই চিতাবাঘটাই কি মানুষখেকো শয়তান? আমার মন অবশ্য এই প্রশ্নে সায় দিল না,
কেননা মানুষ খেকোটার গমন পথ অনুসরণ করতে গিয়ে মানুষ খেকোটার যে পায়ের ছাপ দেখেছি সেগুলো বাঘের পায়ের ছাপ, এ ব্যাপারে আমি নিশ্চিত। তাছাড়া ইয়েগা ও তার সঙ্গীরা তো বাঘটাকে দেখেছেই। সম্ভবত এই চিতাবাঘটা এখানে হঠাৎই চলে এসেছে, যেতে যেতে সে মৃতদেহটা দেখতে পেয়েছে, তাই ভাবছে এটা কোথা থেকে এলো এবং সে এটা খাবে কিনা। এমন সময়ই টর্চের আলো চিতাটার চোখ দুটি আকর্ষণ করলো। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে গজরাতে লাগলো এবং খানিকক্ষণের মধ্যেই হাঁটতে শুরু করলো। পরিষ্কার বুঝতে পারলাম সে নিজেকে এইসব সংশয়পূর্ণ ঝামেলায় জড়াতে চায় না। আমিও তাই চটপট টর্চটা নিভিয়ে দিলাম। কিন্তু মানুষ খেকোটা কোথায়? সে কি কাছাকাছি আছে? তা যদি হয় তবে তো সে আমার টর্চের আলোটা দেখতে পেয়েছে, ফলে তার পালিয়ে যাওয়াই স্বাভাবিক। আবার গুই মেরে আমাদের দিকে এগিয়ে আসাও বিচিত্র নয়। তবে চিতাবাঘটা যেভাবে নিশ্চিন্তে বসেছিল তাতে বাঘটার কাছাকাছি থাকার প্রশ্ন ওঠে না। কেননা বাঘটা যদি আশেপাশে কোথাও থাকতো তবে চিতাটার পক্ষে এতক্ষণ চুপচাপ এখানে বসে থাকা অসম্ভব ছিল। নীলমাছিগুলো আবার মৃতদেহের হাড়গুলোর উপর গিয়ে বসল। আমরাও ক্লান্ত হয়ে দীর্ঘ ও বৈচিত্র্যহীন পাহারায় বসে রইলাম। চারিদিকে গভীর নিস্তব্ধতা বিরাজ করছে। মাঝে মাঝে জোনাকিদের আলোর কিছুটা মুগ্ধতার সৃষ্টি করছে। আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করলো। যত সময় যায় ঠান্ডাও তত বাড়ে। আমাদের চারিদিকে ঘাসের মধ্যে যেই পোকামাকড়গুলো ছিল তারাও যেন ক্লান্ত হয়ে পড়েছে। মনে হয় তাদেরও ঠান্ডা লাগছিল। ক্রমশ মশাও কমে এলো। জোনাকিগুলো আর দেখা গেল না। এদিকে বাঘটার দেখা নেই। চিতাটা আসার আগেই তার মৃতদেহটার কাছে আসার কথা। আমার মনে হয় বাঘটার মৃতদেহের কাছে ফিরে আসার আদৌ কোনো ইচ্ছে নেই। সময় এগিয়ে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে ঘুমও আমাদের পেয়ে বসতে চাইছে। খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এমন সময় দুটো শব্দ হলো। শব্দটা যদিও আমি শুনেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে দাগ কাটেনি। পর মুহূর্তেই সম্পূর্ণ সচেতন ও সজাগ হয়ে উঠলাম। আমরা যে জঙ্গলটায় লুকিয়েছিলাম মনে হলো তার কাছে কিছু একটা এসে হাজির হয়েছে। আর সে সামনাসামনি আসেনি, এসেছে আমার বাঁ দিক দিয়ে। একটা ক্ষীণ শব্দ শোনা গেল। তারপরই ঘাসের ওপর কোনো ভারী দেহের পা ফেলবার পরিষ্কার আওয়াজ শুনলাম। পরক্ষণেই ঘাসে ঘাসে ঘর্ষণের এবং ঘাসের ডাল ভাঙার শব্দ শোনা গেল। এরপরই আওয়াজটা গেল থেমে। তবে কি রহস্যময় আগন্তুক আমরা এখানে আছি তা আগেই জানতে পেয়েছে? সে কি আমাদের উপর লাফ দেবার জন্য ওৎ পেতে আছে? ঠিক এমন সময়ই বাঘটার প্রচণ্ড গর্জন শুনে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমি টর্চের আলোতে দেখলাম ঘাসগুলো প্রচণ্ডভাবে নড়ছে। হঠাৎ দেখতে পেলাম বাদামি রঙের একটা জন্তু। সে একটু পিছিয়ে গেল। তারপরে এই জঙ্গল কাঁপিয়ে এসে গর্জন করতে লাগলো। মানুষ খেকোটা বারে বারে হুঙ্কার তুলে মেজাজ দেখাতে লাগলো। আমি টর্চটা নিভিয়ে দিলাম। বাঘটা রেগেও যেমন গেছে তেমনি ভয়ও পেয়েছে মারাত্মক। আমি টর্চটা এক মুহূর্ত আগে জ্বালিয়ে ভালোই করেছিলাম। সে যদি চূড়ান্ত আক্রমণের জন্য তৈরি হতো তাহলে তখন তাকে আটকাবার সময় পাওয়া যেত না। বাঘটার গর্জন শুনে তিমায়াও ওদিকেই তাকিয়ে রইলেন। বাঘটা গর্জন করতে করতে আমাদের চারদিকে ঘুরতে লাগলো। হয়তো সে আমাদের আক্রমণ করার জন্য প্রয়োজনীয় সাহস সঞ্চয়ের চেষ্টা করছে, নয়তো আমাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেবার চেষ্টা করছে। আমার ধারণা সে দ্বিতীয়টাই করতে চাইছে। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, উদ্দেশ্য দেখি সে কি করে। কিন্তু না, সে আক্রমণ করল না। এতক্ষণ গর্জন করলেও এখন সেই গর্জন বন্ধ। তবে রাগে যে সে ফুঁসছে সেটা তার গড়গড় আওয়াজ দেখেই বোঝা যাচ্ছিল। চক্রাকারে ঘোরা তার তখনও থামেনি। সে সম্ভবত আন্দাজ করতে চাইছে এখানে একজনের বেশি লোক রয়েছে কিনা। আরও মিনিট 15 কেটে গেল, কিন্তু তেমন কিছুই ঘটল না। সে কোনো রকম ভাবও দেখালো না, আবার চলেও গেল না। পরস্পরকে ভয় দেখানোর যেন প্রতিযোগিতা চলছিল এবং শেষ পর্যন্ত বাঘটাই জয়ী হলো। আমি ঝুঁকি নিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইলাম। উদ্দেশ্য বাঘটাকে আক্রমণ করার সুযোগ দেওয়া, তাহলেই সে বাইরে বেরিয়ে আসবে। তিমায়াকে চুপচাপ বসে থাকতে বলে আমি দূরে ছাউনিটার দিকে হাঁটব বলে ঠিক করলাম।
আমার ধারণা বাঘটা নিশ্চয়ই আমাকে অনুসরণ করবে, নয়তো আলো হাতে এই ঘৃণ্য মানুষটাকে ফিরে যেতে দেখে সে মৃতদেহটার কাছে বাকি অংশ খেয়ে নেওয়াই ঠিক করবে। আবার দ্বিতীয়টা যদি ঘটে তাহলে তিমায়া গুলি করার সহজ সুযোগ পাবে। কিন্তু আমার বন্ধুটি শুরুতেই আপত্তি করলেন। তিনি নিচু স্বরে বললেন, খবরদার এমন বোকামি করবেন না। আমি তার কাঁধে হাত রেখে বোঝানোর চেষ্টা করলাম। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। তারপর পরিকল্পনা অনুযায়ী কাঠুরেদের সেই কুড়ের দিকে হাঁটতে আরম্ভ করলাম। চুপি সারে নয়, রীতিমতো শব্দ করেই হাঁটতে লাগলাম। সঙ্গে সঙ্গেই বাঘটা গর্জন করে উঠল। তারপরই তেড়ে এলো আমার দিকে। বাঘটা যাতে ভয় না পায় সেজন্য টর্চটা নিভিয়ে দিলাম। কিন্তু ব্যাপারটা ঘটে গেল ঠিক বিপরীত। আমি প্রায় 25 গজ এগিয়ে যেতেই মানুষ খেকোটা আক্রমণ করার সাহস পেল। আমারও ভাগ্য ভালো সে গর্জন করে এগিয়ে আসছিল বলেই রক্ষে। যদি নিঃশব্দে এগিয়ে আসতো তাহলে আমি কোনোভাবেই টের পেতাম না। বাঘটা আক্রমণ করতে উদ্যত হতেই সেই পরিচিত উফ উফ শব্দ কানে এলো। আমি সঙ্গে সঙ্গে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে টর্চটা জ্বেলে দিলাম। রাইফেলটা নিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়ালাম। টর্চের আলোতে আমার দিকে অগ্রসরমান হিংস্র মানুষ খেকোটার আক্রোশপূর্ণ চোখ দুটো জল জল করে উঠল। ঠিক এমন সময় ঘটে গেল একটা অঘটন। হঠাৎ এক ঝলক আলো এসে আমাকে ডুবিয়ে দিল অন্ধকারে। বাঘটা মনে হলো যেন নজরের আড়ালে চলে গেল। কিনারার টর্চের আলো সরাসরি আমার মুখে পড়তেই এই অস্বস্তিকর অবস্থা। আলো থেকে বাঁচবার জন্য হাত দিয়ে চোখটা ঢেকে নিয়ে লাফ দিয়ে খানিকটা পিছিয়ে গেলাম। পর মুহূর্তেই কালির মতো ঘন অন্ধকারে সব ডুবে গেল। আমি টর্চ নিভিয়ে দিতেই তিমায়াও তার টর্চের আলো আমার মুখের উপর থেকে সরিয়ে নিলেন। এবার তিমায়ার টর্চের আলো গিয়ে পড়ল বাঘটার ওপর। আমি তো দেখে থ। বাঘটা আমার থেকে মাত্র 4 ফুট দূরে মাটিতে বিচিত্র কায়দায় বসে রয়েছে। সামনের পা দুটো ছড়ানো, মাথাটা মাটিতে লাগানো, আর দেহের পশ্চাৎভাগটা অদ্ভুতভাবে উপরের দিকে তোলা। মনে হলো যেন বাঘটা ভ্যাবাচাকা খেয়েছে, তাই লেজটা উপর দিকে উঠে শক্ত হয়ে গেছে। এমন সময় গুলির বজ্রকঠিন শব্দ শুনতে পেলাম। বুঝলাম তিমায়া গুলি ছুড়ছে। গুলিটা মানুষ খেকোটার দেহের এক পাশে লেগে তাকে সরিয়ে দিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি ঠিক সেই সময় বাঘটার রাস্তার বরাবর দাঁড়িয়ে রয়েছি। আমি তখন তার সবচেয়ে কাছের শত্রু, তাই সে আমার দিকে এগিয়ে এলো। কিন্তু আমার টর্চের তীব্র আলোয় তার দৃষ্টি তখন ঢেকে গিয়েছে। আমি আর দেরি না করে বাঘটার খোলা মুখে গুলি করলাম। সে বীভৎস হুঙ্কার তুলে আমার পায়ের কাছে ঝাঁপিয়ে পড়তেই আমি এক লাফে পিছিয়ে গেলাম এবং আবার গুলি ছুড়লাম। এমন সময় তিমায়া আবার গুলি ছুড়লেন। তার গুলিটা বাঘটার গায়ে না লেগে আমার পায়ের কাছের মাটিতে বিঁধে একরাশ ধুলো উড়িয়ে চারদিক ঢেকে দিল। বাঘটা তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বুঝলাম আমাদের কাজ শেষ। আমি এই সুযোগে তার কাছ থেকে আরো দূরে সরে যাওয়ার জন্য প্রাণপণে দৌড়তে লাগলাম। মানুষ খেকোটা মারার কৃতিত্বটা পুরোপুরি তিমায়ার, কেননা তার প্রথম গুলিটাই মানুষ খেকোটাকে জখম করেছিল মারাত্মকভাবে। আর সেই সময় সে আমার দিকেই এগিয়ে আসছিল। সেই মুহূর্তে গুলিটা লাগতেই সে নিরস্ত হয়েছিল। তাছাড়া তিমায়া দ্বিতীয় যে গুলিটা ছুঁড়েছিল সেটা গিয়ে সোজা বাঘটার বাঁ পাশের ঘাড়ের পেছনে লেগেছিল। হইচইয়ের মধ্যে এই গুলিটার আওয়াজ আমি একদম শুনতে পাইনি। আমার প্রথম গুলিটা বাঘটার মাথায় এমনভাবে বিঁধেছিল যে সে রীতিমতো শক্তি হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় গুলিটাও ওই মাথায় বিঁধেছিল। তবে আমার বন্ধুর তৃতীয় গুলিটা সম্পূর্ণভাবেই লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। বাঘটাকে মারতে পারার আনন্দে তিমায়া আত্মহারা। দিশেহারা হয়ে তিনি পরাজিত ও ভুলণ্ঠিত বাঘটার চারদিকে নাচতে লাগলেন। সেই সঙ্গে তিনি বারবার বলতে লাগলেন যে এরকম অদ্ভুত অবস্থায় এর আগে কেউই কোনো মানুষকেও বাঘ মেরেছে বলে তার জানা নেই। আমি যদিও তিমায়ার মতো অতটা উৎফুল্ল হইনি, তবে তিমায়ার মতে সায় দিলাম।
আমাকে আবার যদি এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাহলে নিশ্চয়ই আপত্তি করব না। তবে আমি যে জায়গায় বসেছিলাম সে জায়গায় নয়। তিমায়া যে জায়গায় বসেছিলেন সেই জায়গাটি পেলেই রাজি ও আনন্দিত হব।